ইসরায়েলের সবচাইতে বড় আক্রমণ বলে অভিহিত করা হচ্ছে। এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটার কারণ কি। নেতা আয়াতুল্লাহ খোমেনি উনি বলেছেন যে ইরান কর্তৃপক্ষ একটা বড় ধরনের জবাব, কিন্তু সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে খুব সহজেই এই যুদ্ধাবস্থা হয়তো শেষ হবে না। সর্বাত্মক যুদ্ধে জড়ানোর শঙ্কায় ইরান এবং ইসরায়েল। আমরা জানি গত শুক্রবার ইসরায়েল ইরানের উপর একটা সর্বাত্মক এয়ার স্ট্রাইক করেছে। সেখানে বিশেষ করে ইরানের যে নিউক্লিয়ার স্থাপনাগুলো ছিল, বেশ কিছু মিলিটারি বেজ এবং তাদের মিলিটারি সায়েন্টিস্ট এবং কমান্ডারদের উপর এই আক্রমণটা করা হয়েছে। প্রাথমিকভাবে ইরানের যে ইউএন অ্যাম্বাসেডর রয়েছে আমির সাইদ ইরবানি, তার বরাত দিয়ে জানা গেছে যে প্রায় ৮০ জনের মতো সেখানে ইরানিয়ান নিহত হয়েছে এবং ৩২৯ জনের মতো আহত হয়েছে, যার মধ্যে অনেকেই রয়েছে নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং বিভিন্ন মিলিটারি পার্সোনাল। আমরা জানি যে প্রায় ৪ জনের মতো উচ্চ পদস্থ আর্মি জেনারেল সেখানে নিহত হয়েছে। এই যখন অবস্থা, তখন যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ, আমরা যতটুকু জানতে পারি যে গত এপ্রিল ২০২৫ থেকেই ইসরায়েল এই ধরনের একটা আক্রমণের পরিকল্পনা করছিল। একই সাথে আমরা দেখেছি যে ইউএসএ ইরানকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করছিল যে নিউক্লিয়ার নিয়ে যে আলোচনা, সেখানে একটা নেগোসিয়েশন টেবিলে তাদেরকে বসানো যায় কিনা, যেটা আজকে তাদের সেই বসার কথা। ঠিক তার পূর্ব মুহূর্তে এই ধরনের একটা আক্রমণ সত্যি বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক করে। আমরা যতটুকু ইসরায়েলের কাছ থেকে জানতে পেরেছি, তারা বলতে চেয়েছে যে ইরানের বিভিন্ন ধরনের পারমাণবিক পরীক্ষা থেকে ইরানকে বিরত রাখার জন্যই তাদের মূলত এই আক্রমণ। এখন এটা হচ্ছে ইরানের উপর ইসরায়েলের সবচাইতে বড় আক্রমণ বলে অভিহিত করা হচ্ছে। আমরা জানি যে এর পূর্বে যদি সাম্প্রতিক সময়ে আক্রমণগুলো আমরা সেখানে দেখি যে ২০১৯ থেকে প্রায় প্রতি বছর একাধিক আক্রমণ বা একাধিক যুদ্ধাবস্থা ইরান এবং ইসরায়েলের মধ্যে বিরাজ করেছে। যেখানে আমরা ২০১৯ সালে দেখেছি যে সিরিয়া, লেবানন বা যে মিত্রগুলো ছিল ইরানের, তাদের উপর ইসরায়েল আক্রমণ করেছে। আবার আমরা ২০২০ সালে দেখেছি যে রিমোট কন্ট্রোল যেই মেশিন গান দিয়ে ইরানের উপর আক্রমণ করা হয়েছে, তাদের পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। ২০২১-এ তার একটা সমুদ্র সংঘর্ষ হয়েছিল। এছাড়া ২০২০-এ ইরানিয়ান অফিসারকে হত্যা করা হয়েছে। তা এইভাবে কিন্তু পাল্টাপাল্টি বিভিন্ন ধরনের হামলা ইরান এবং ইসরায়েলের মধ্যে ঘটে আসছিল। এখন এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটার কারণ কি। আমরা জানি যে বিগত প্রায় ১০ বছর ধরেই ইসরায়েল ইরানের যে বিভিন্ন ধরনের পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সেটার একদম বিরুদ্ধে অবস্থান করছিল। ইউএসএরও একটা বড় ধরনের ভূমিকা ছিল তাদেরকে ইরানকে এই ক্ষেত্রে বিরত রাখা, এবং সেখানে আমরা যতটুকু দেখেছি যে ইউএসএ বিভিন্ন ধরনের ব্যানও আরোপ করেছিল ইরানের উপর। এই যখন সার্বিক অবস্থা, তখন যেই প্রশ্নটা আমাদের সবার কাছেই আসে যে এই অবস্থা থেকে ইসরায়েলের যে আক্রমণটা হলো ইরানের, সেটার ঠিক কিছুক্ষণ পরে আমরা দেখেছি যে ইরানের ধর্মীয় যে নেতা আয়াতুল্লাহ খোমেনি উনি বলেছেন যে ইরান কর্তৃপক্ষ একটা বড় ধরনের জবাব দিবে এই আক্রমণের। এখন সেখানে বিষয় হচ্ছে তার পরবর্তীতেই কিন্তু ইরান প্রায় শতাধিক মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করেছে, যেখানে বেশ কিছু হতাহত এবং নিহত আহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল যদিও দাবি করছে যে তারা সর্বাত্মক চেষ্টা করেছে এই আক্রমণকে নিজেদের প্রতিহত করার জন্য, কিন্তু যতটুকু জানা গেছে যে একটা বড় ধরনের যে ড্যামেজ, সেই ড্যামেজটা হয়েছে। সার্বিক পরিস্থিতিতে ইরান ইউএসএর সাথে যে নেগোশিয়েটিং টেবিলে বসার কথা ছিল, সেখান থেকে তারা বলেছে যে এখন এই ধরনের আলোচনার কোনো ধরনের অর্থ বহন করে না। এই যে পাশ্চাত্যের একটা দ্বিমুখী নীতিও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে, যে পাশ্চাত্যের বিভিন্ন দেশ তারা পরমাণু শক্তিধর দেশ এবং অন্যান্য বিভিন্ন দেশ ও পৃথিবীর পরমাণু
গবেষণা করছে বা পরমাণু অস্ত্র নিয়ে কাজ করছে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিধি নিষেধটা বেশ বড়ভাবে আরোপ করা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন আমাদের যে একটা জানার আগ্রহ যে এটার ইম্প্যাক্টটা কি পড়বে। এটার ইম্প্যাক্টটা যদি আমরা দেখি যে গ্লোবাল ইকোনমিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট রয়েছে, সেটা অ্যাভিয়েশন, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, লেবার মার্কেট থেকে শুরু করে প্রায় সর্বত্র একটা বড় প্রভাব পড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি যে মিডল ইস্ট এবং ইউএস এর শেয়ার বাজারে বিভিন্ন ধরনের বড় দর পতন হয়েছে, এবং যেটা যে মধ্যপ্রাচ্য মূলত তারা যে বিভিন্ন ধরনের ওয়েল এবং গ্যাস সাপ্লাই সারা পৃথিবীতে করে থাকে, এটার সাথে কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন থেকে ট্রেডের একটা বড় ধরনের সম্পর্ক রয়েছে, যার একটা বড় প্রভাব ইতোমধ্যে পড়ে গেছে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি যে আমাদের যে ট্রেড সেক্টর একটা বড় ধরনের প্রভাব রয়েছে। এছাড়াও যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মিডল ইস্টে প্রচুর আমাদের লেবার সেখানে কাজ করে, একটা বড় ধরনের রেমিটেন্স আসে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তাহলে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা এভিয়েশনে দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন ধরনের রুটকে রিরুট করা হচ্ছে, রুট ক্যান্সেল করা হচ্ছে, এবং এতে একটা বড় ধরনের এয়ার ট্রাফিকিং জটিলতা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। এই যখন সার্বিক অবস্থা, তখন বৃহৎ রাষ্ট্রগুলো কি বলছে আমরা দেখেছি যে রাশিয়া এবং চায়না ইতিমধ্যেই তারা তাদের ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেছে, এবং তারা ইরানের সপক্ষে তাদের অবস্থানকে জানান দিয়েছে। টার্কির ক্ষেত্রে আমরা দেখছি যে টার্কি একটা ভারসাম্য নীতি এখানে অবলম্বন করছে, যেহেতু ইরান এবং ইসরায়েল দুটো দেশের সাথে তাদের বিভিন্ন ধরনের ট্রেডের একটা অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টার্কি, ইরাক এবং জর্ডান বা সৌদি আরবিয়া এই দেশগুলোর সাথে খুব দ্রুতই আলোচনা বসবে বলে জানান দিচ্ছে। মালয়েশিয়াকে আমরা দেখেছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি ইতিমধ্যে তার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ইরানের পক্ষে ঘোষণা করেছেন। এছাড়াও ওমানের ফরেন মিনিস্টার বদর আল বাসাইদি আমরা দেখেছি যে উনিও চেষ্টা করছেন একটা নেগোসিয়েশন করা যায় কিনা, কিন্তু সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছে যে খুব সহজেই এই যুদ্ধাবস্থা হয়তো শেষ হবে না। পাল্টাপাল্টি আক্রমণ আরও বেশ কিছু হবে, চলতে থাকবে, এবং গ্লোবাল ইকোনমিতে এটার যে ইম্প্যাক্টটা রয়েছে সেটা কিন্তু তৃতীয় বিশ্বের আমাদের মতো যে দেশগুলো রয়েছে তাদের অবশ্যই ভোগ করতে হবে। এই সার্বিক পরিস্থিতিতে আমরা আশা করব যে বৃহৎ যে শক্তিধর দেশগুলো রয়েছে বা ইউনাইটেড নেশনস কোনোভাবে একটা সিজ ফায়ারের দিকে যাওয়া খুব আশু প্রয়োজন। সেই নেগোশিয়েটিং টেবিলের অবস্থা কখন তৈরি করা যায় সেই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করা উচিত।